নন প্রফিট অর্গানাইজেশনের অঙ্কগুলো যখন করতে যাব, এই নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদেরকে মূলত করতে হয় তিনটে হিসাব। একটা হচ্ছে রিসিপ্ট এন্ড পেমেন্ট হিসাব, অ্যাকাউন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। আর প্রশ্নে যদি ক্যাপিটাল ফান্ড দেওয়া না থাকে, ক্যাপিটাল ফান্ডটা আমাদেরকে করতে হয়, কিন্তু ক্যাপিটাল ফান্ড কিন্তু লাগবে। এখন আসো, রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে অনেকটা আমাদের ক্যাশ বুকের মতো, অর্থাৎ আমাদের যে কোনো ট্রানজ্যাকশনের কারণে যখন প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে, সেটা আমাদের রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে ডেবিট পাশে বসবে, আর যে কোনো লেনদেনের কারণে যদি আমাদের টাকা চলে যায়, সেটা আমাদের ক্রেডিট পাশে বসবে। তো এখানে আমাদের রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের প্রথমে অনেক সময় আমাদের হাতে নগদ থাকে বা ব্যালেন্স বিডি থাকে, সেটাকে আমরা ব্যালেন্স বিডি লিখে ফেলবো। এখন আমাদের যে রিসিপ্ট যেগুলো, এখানে আমাদের দুই ধরনের রিসিপ্ট হয়, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন তুমি ঋণ নিলা, ঋণ নিলে এটা ক্যাপিটাল ফান্ড, মানে আমাদের ক্যাপিটাল রিসিভ, অথবা তুমি কি নিয়ে আসলা, মূলধন নিয়ে আসলা, এগুলো হচ্ছে ক্যাপিটাল রিসিভ, মানে অনিয়মিত লেনদেন যেগুলো, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল রিসিভ। আর একটা হচ্ছে রেভিনিউ রিসিভ। মনে করো তুমি চাঁদা বাবদ টাকা পাইছো, তুমি মনে করো কি করছো, তুমি কোন একটা ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট পাইছো, কমিশন পাইছো, এগুলো হচ্ছে আমাদের রেভিনিউ রিসিভ। এই ক্যাপিটাল রিসিভটাকে পরবর্তীতে আমরা এটাকে লায়াবিলিটিস হিসাবে ব্যাখ্যা করব, মানে এটাকে আমরা লায়াবিলিটিস হিসাবে দেখাবো। মানে ক্যাপিটাল রিসিভ হচ্ছে যে এক ধরনের টাকা, আর রেভিনিউ রিসিভ যেটা আমরা আয় বলে যেটাকে বিবেচনা করি। আবার খরচ, আমাদের যখন টাকাগুলো আমাদের কাছ থেকে চলে যাবে, এখানে দুই ধরনের পেমেন্ট আছে, একটা হচ্ছে ক্যাপিটাল পেমেন্ট আর একটা হচ্ছে রেভিনিউ পেমেন্ট। তো ক্যাপিটাল পেমেন্ট দ্যাট মিন্স হচ্ছে আমাদের অ্যাসেট গুলো, যেমন আমরা মনে করো কোনো একটা কি কিনলাম, ফার্নিচার কিনলাম, আসবাবপত্র কিনলাম, দালান কোঠা কিনলাম, তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রদান। তো এই মূলধন জাতীয় প্রদানগুলোকে আমরা কি বলি, সম্পদ বলি। তাহলে ক্যাপিটাল পেমেন্টটা হচ্ছে যে অনেকটা সম্পদই, আর রেভিনিউ পেমেন্ট হচ্ছে এক্সপেন্সে যেগুলো আমাদের আছে, যেমন স্যালারি, রেন্ট, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল পেমেন্ট। অর্থাৎ আমাদের অনিয়মিত যেটা, সেটাকে বলি আমরা ক্যাপিটাল রিসিভ, নিয়মিত প্রাপ্তি যেটা, সেটাকে বলি আমরা রেভিনিউ রিসিভ। আর অনিয়মিত আমাদের প্রধান যেটা, সেটাকে ক্যাপিটাল পেমেন্ট বলা হয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারও বলা হয়। আর রেভিনিউ পেমেন্ট অর্থাৎ নিয়মিত যে পেমেন্টটা আমাদেরকে করতে হয়, সেটা হচ্ছে কি পেমেন্ট, সেটা হচ্ছে রেভিনিউ পেমেন্ট। এখন এই পাশে আমরা যোগ করব, এটা পার্থক্য করলে আমাদের এখানে কি চলে আসবে, ব্যালেন্স সিডি চলে আসবে। এটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, এটা হচ্ছে সমাপনী নগদ তহবিল। অনেক সময় এটার ব্যালেন্স করা থাকে না, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের অনেক সময় কি এটার ব্যালেন্স করা থাকে না, তখন আমাদেরকে যোগ বিয়োগ করে ব্যালেন্সটা কি নিজে থেকে করতে হবে। খুবই সাবধান, কারণ ফোর্থ ইয়ারের অঙ্ক যেহেতু, এখানে আমাদেরকে অনেক কিছু দেওয়া থাকবে না, এটা আমাদেরকে আশা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, এটা থাকবে না, ওটা নিয়ে যেতে হবে। কেন? তো আমাদের এখানে এই অ্যাকাউন্টগুলো করার সময় বেসিক্যালি আমাদের এই প্রফিটের এই রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টটা প্রশ্নে কি করা থাকে, দেওয়া থাকে। যেমন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় যেমন আমাদের রেয়ামিল দেওয়া থাকতো, এখানে নন প্রফিটের অঙ্ক করার সময় আমাদের কি রিসিপ্ট এন্ড পেমেন্টটা অনেকটা দেওয়া থাকে। এরপরে আসো আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। আমরা বেসিক্যালি স্বাভাবিকভাবে আমরা জানি, অর্থাৎ আয় ব্যয় হিসাবের মধ্যে সাধারণত ব্যয় আর কি বসে, আয় আর আয়গুলো বসে। তাইলে আমাদের এখানের তথ্যগুলাই মূলত এখানে ভাগ হবে। যেমন এখানে ব্যালেন্স বিডি ছিল না, ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডি কি সম্পদ, প্রারম্ভিক নগদ তহবিল। আচ্ছা, প্রারম্ভিক নগদ তহবিলটা কি চলতি বছরে নাকি গত বছরে? গত বছরে। মনে রাখবে এই ক্যাপিটাল ফান্ডটা হচ্ছে অনেকটা হচ্ছে যে গত বছরের ব্যালেন্স শিট, ক্যাপিটাল ফান্ডটা হচ্ছে গত বছরের কি ব্যালেন্স শিট। তাহলে আমাদের এখানে ব্যালেন্স বিডি যেটা, আচ্ছা এটা আগে বলে দিই। তাহলে এখানে আয় ব্যয়গুলো বসে, এখানে বসে চলতি বছরের সম্পত্তি আর দায়গুলো, আর এখানে বসে বিগত বছরের সম্পত্তি আর দায়গুলো। এখানে হচ্ছে চলতি বছরের আয় ব্যয়গুলা, এখানে হচ্ছে যে চলতি বছরের সম্পত্তি আর দায়গুলা, আর এখানে হচ্ছে বিগত বছরের সম্পত্তি আর কি দায়গুলা। এখন দেখো আমাদের এই যে ব্যালেন্স বিডি যেটা দেওয়া আছে, এই ব্যালেন্স বিডি মানে গত বছরের সমাপনী নগদ তহবিল, যেটা চলতি বছরে আমরা শুরু করব। তাহলে এটা গত বছরের সম্পদ না, এটা কখনকার সম্পদ, গত বছরের সম্পদ। সেজন্য এটাকে বসবে আমাদের ক্যাপিটাল ফান্ডের ডেবিট পাশে। ব্যালেন্স বিডিটা চলে যাবে ক্যাপিটাল ফান্ডের কোন পাশে,
ডেবিট পাশে। আর ব্যালেন্স সিডি মানে চলতি বছরের সম্পদ, মানে চলতি বছর আমাদের কাছে নগদে এত টাকা আছে, তাহলে এই ব্যালেন্স সিডিটা চলে আসবে আমাদের চলতি বছরের ব্যালেন্স শিটের ডেবিট পাশে, মানে অ্যাসেটের পাশে। শেষ। তাহলে ব্যালেন্স বিডিটা যাবে ক্যাপিটাল ফান্ডের অ্যাসেটের পাশে, ব্যালেন্স সিডিটা যাবে ব্যালেন্স শিটের অ্যাসেটের পাশে। গেল। এরপরে ক্যাপিটাল রিসিভ মানে আমরা বলছিলাম দায়। ক্যাপিটাল রিসিভ মানে কি? দায়। এই ক্যাপিটাল রিসিভটা যাবে আমাদের ব্যালেন্স শিটের দায়ের পাশে। ব্যালেন্স শিটের কোন পাশে? দায়ের পাশে। যা থাকে সেখানে তোমার কি থাকতে পারে? তোমার এখানে ডোনেশন থাকতে পারে, লোন থাকতে পারে, আদার্স অন্যান্য রিসিপ্ট থাকতে পারে, যেটা ক্যাপিটাল রিসিভ। আর রেভিনিউ রিসিপ্টটা যেহেতু আয়, রেভিনিউ রিসিপ্টটা যেহেতু আয়, এটা চলে যাবে আমাদের ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, মানে আয়ের পাশে। তাহলে ব্যালেন্স বিডি হচ্ছে ক্যাপিটাল ফান্ডের ডেবিট পাশে, তারপর হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টটা হচ্ছে ব্যালেন্স শিটের কোথায়? দায়ের পাশে। রেভিনিউ রিসিপ্টটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আয়ের পাশে, মানে ক্রেডিট পাশে। গেল। এখন আসে ব্যয়। ক্যাপিটাল পেমেন্ট, এটা হচ্ছে সম্পদ। এটা কি? তাহলে এটা যাবে ব্যালেন্স শিটের সম্পত্তির পাশে। ব্যালেন্স শিটের কোন পাশে? সম্পত্তির পাশে। আর রেভিনিউ পেমেন্ট যেহেতু খরচ, এটা যাবে আমাদের ইনকাম স্টেটমেন্টের কোন পাশে? ডেবিট পাশে। শেষ। আমাদের কি তেমন কোনো তথ্য নাই। অর্থাৎ ব্যালেন্স বিডি ক্যাপিটাল ফান্ডের ডেবিট পাশে, ক্যাপিটাল রিসিভ যেহেতু দায় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, মানে দায়ের পাশে। রেভিনিউ রিসিভ যেহেতু আয়, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, মানে আয়ের পাশে। ক্যাপিটাল পেমেন্ট যেহেতু আমাদের কি সম্পদ, সেজন্য ব্যালেন্স শিটের ডেবিট পাশে, সম্পত্তির পাশে। রেভিনিউ পেমেন্ট মানে হচ্ছে খরচ, সেজন্য আমাদের ইনকাম স্টেটমেন্টের কোন পাশে? ডেবিট পাশে। শেষ। এরপরে হচ্ছে যে আমাদের এখানে এটা আমরা পার্থক্য করব। এখানে আমাদের ওই যে মানে আয় বা ব্যয়ের পার্থক্য আসবে, এক্সেসটা আসবে। যদি আমাদের ডেবিট পাস বেশি হয় তাহলে এক্সেস অফ অর্থাৎ এক্সেস অফ এক্সপেন্ডিচার বলবো। যদি আমাদের ক্রেডিট পাস যদি বেশি হয় তাহলে এক্সেস অফ কি বলবো আমরা? ইনকাম বলবো। এরপর আমাদের এই টাকাটা আমাদের যদি আমাদের এই পাশে বড় হয় তাহলে আমরা নিয়ে আসবো এখানে, অর্থাৎ অ্যাসেটের পাশ এবং লায়াবিলিটিস এর পাশে আনার পরে আমাদের এইটা দুই পাশ মিলে যাবে। এখন আসলে ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডটা হচ্ছে বিগত বছরের সম্পত্তি এবং দায় নিয়ে। বিগত বছরের সম্পত্তি আর কি বসবে? বিগত বছরের সম্পত্তিগুলো বসবে আমাদের ডেবিট পাশে, বিগত বছরের দায়গুলো বসবে ক্রেডিট পাশে। তারপর আমাদের এখানে পার্থক্যটা কি চলে আসবে? ক্যাপিটাল ফান্ড মানে ক্যাপিটাল ফান্ড চলে আসবে, মানে এটা হচ্ছে যে গত বছরের সম্পত্তি আর দায়গুলো। এটা বুঝবো কিভাবে? 1 তারিখের আমাদের কিছু সম্পত্তি এবং দায় প্রশ্নে কি করা থাকে? দেওয়া থাকে। এগুলো হচ্ছে যে মূলত আমাদের ক্যাপিটাল ফান্ডের মধ্যে চলে আসবে। জাস্ট এখানে আমাদের সমন্বয় কি কি থাকতে পারে? আমরা এখানে 4টা কথা মুখস্থ রাখবো। 4টা কথা আমরা এখানে কি করব? মুখস্থ করব। আমাদের আয় ব্যয় যেগুলো দেওয়া আছে, এখানে 4 ধরনের আয় ব্যয় দেওয়া থাকে। আমি একটু বাংলায় লিখি। একটা হচ্ছে তো তোমার বিগত বছরের, একটা হচ্ছে বিগত বছরের বকেয়া, আর একটা হচ্ছে যে তোমার চলতি বছরের বকেয়া। সেটা আয়ও হইতে পারে, সেটা তোমার কি ব্যয়ও হইতে পারে। এরপর হচ্ছে বিগত বছরের অগ্রিম, আর একটা হচ্ছে চলতি বছরের অগ্রিম। চলতি বছরের অগ্রিম মানে কোন বছরের জানো তো? মানে পরবর্তী বছরের জন্য আমরা যেটা প্রদান করছি, সেটা আয়ও হইতে পারে, সেটা ব্যয়ও হইতে পারে। মনে রাখবা বিগত বছরের বকেয়া, এটা কি দুইটা থাকতে পারে না? এটা কি আয়ও থাকতে পারে, এটা ব্যয়ও থাকতে পারে। একইভাবে চলতি বছরের বকেয়া, এটাও দুইটা থাকতে পারে, এটাও কি দুইটা থাকতে পারে। এটা আয়ও থাকতে পারে, আবার এটা কি ব্যয়ও থাকতে পারে। সেম, এই দুইটাও সেম কথা। এটাও আমাদের দুইটা হইতে পারে। বিগত বছরের আয়, এটা আয়ও হইতে পারে, এটা ব্যয়ও হইতে পারে। এটাও সেম, এটা আয়ও হইতে পারে, এটা কি ব্যয়ও হইতে পারে। এখন আসো বিগত বছরের বকেয়া মানে কি? এই টাকাটা গত বছরের বকেয়া ছিল,
গত বছরের বকেয়া ছিল, অর্থাৎ গত বছরে পাওয়ার কথা ছিল বা প্রদান করার কথা ছিল, যেটা আমরা করতে পারি নাই, সেটা হচ্ছে বিগত বছরের বকেয়া। এখন মনে রাখবা, এই বিগত বছরের বকেয়াটা যদি আমাদের চলতি বছরের কোনো আয় বা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, কারণ আমাদের এখানে ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে যে তথ্যগুলো লিখবো এটা শুধুমাত্র চলতি বছরের, এখানে বিগত বছরেরও লেখা যাবে না, পরবর্তী বছরেরও কি করা যাবে না, লেখা যাবে না, কারণ আমরা ইনকাম স্টেটমেন্টটা প্রস্তুত করি শুধুমাত্র চলতি হিসাবকালের জন্য। তাহলে এখন চলতি বছরের কোনো আয় বা ব্যয়ের মধ্যে যদি বিগত বছরের কোনো আয় বা ব্যয় বকেয়া থাকে, বিগত বছরের কোনো আয় বা ব্যয় বকেয়া থাকে, সেটা বাদ দিতে হবে। তার মানে বিগত বকেয়া সবসময় বাদ দিতে হবে। বিগত বকেয়া কি করতে হবে? বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ এটা বিগত বছরের বকেয়া ছিল, এটা তো চলতি বছরের না, সেজন্য বিগত বকেয়াটা সবসময় কি করতে হবে? বাদ দিতে হবে। আয় হইলে আয় থেকে বাদ দিতে হবে, ব্যয় হলে ব্যয় থেকে বাদ দিতে হবে। মনে করো আমাদের এখানে আয় হিসাবে প্রধানত আয় থেকে চাঁদা, কি থাকে? চাঁদা। মনে করে চাঁদার ভিতরে গত বছরের প্রাপ্তি ছিল 2000 টাকা, তাহলে এটা কি বাদ দিব না আমরা? এটা গত বছরে বকেয়া ছিল বলে চলতি বছরে আমাদের পাইছি আমরা, সেজন্য এটা বাদ দেব। বুঝা গেছে কিনা? ওকে। এখন আসো, বিগত বছরের বকেয়া সেটা যদি আয় হয়, সেটা আমাদের ওই যে ক্যাপিটাল ফান্ডের সম্পত্তির ভিতরে যাবে, কারণ বকেয়া আমরা সম্পদ হিসাবে জানি। আর যদি ব্যয় হয় সেটা আমরা কোথায় দেখাবো? দায়ের পাশে দেখাবো। মানে বিগত বকেয়া, আমরা বকেয়া আয় মানে কি সম্পদ, বকেয়া আয় মানে কি সম্পদ, তাহলে সেজন্য বকেয়া আয় সেটা আমরা সম্পত্তির পাশে দেখাবো, আর বকেয়া ব্যয় মানে দায় সেটা আমরা কোথায় দেখাবো? ক্যাপিটাল ফান্ডে দেখাবো। কোথায়? ক্যাপিটাল ফান্ডের বিগতটা। এটা বুঝা গেছে কিনা? নেক্সট আসে চলতি বছরের বকেয়া। চলতি বছরের বকেয়া সম্পর্কে আমরা এমনিই জানি। চলতি বছরের বকেয়া মানে আমাদের এই বছরে টাকাটা প্রদান করার কথা ছিল বা পাওয়ার কথা ছিল, আমরা পাই নাই বা প্রদান করি নাই, এটা হচ্ছে চলতি বছরের বকেয়া। সেটা আয়ও হইতে পারে, সেটা ব্যয় হইতে পারে। তো আয় হইলে আয়ের সাথে যোগ করব, ব্যয় হইলে আমরা ব্যয়ের সাথে যোগ করব। চলতি বছরের বকেয়া আয় হইলে আয়ের সাথে যোগ করব, ব্যয় হইলে ব্যয়ের সাথে যোগ করব। এবং আমরা আগে আবার জানি যে বকেয়া আয় সম্পদ, তাহলে আমরা চলতি বছরের বকেয়াটা সম্পত্তির পাশে লিখবো, আর বকেয়া ব্যয় যেহেতু দায়, সেজন্য চলতি বছরের বকেয়া ব্যয় হলে সেটা আমরা কোথায় লিখবো? দায়ের পাশে লিখবো। ক্লিয়ার? নেক্সট এ আমরা এরপরে আসো আমাদের বিগত বছরের অগ্রিম। আচ্ছা, বিগত বছরে মনে করো কোন একটা টাকার অগ্রিম পাইছি বা অগ্রিম প্রদান করছি, এটা কোন বছরের টাকা? চলতি বছরের জন্য না। মনে করো আমাদের অঙ্কটা, মনে করো আমাদের 2023, 2024 এবং 2025, আমরা অঙ্ক করতেছি 2024 সালে। 2023 সালে যদি কোনো কিছু অগ্রিম হয়, এই অগ্রিমটা কোন সালের জন্য? 24 সালের জন্য। আবার 24 সালে কোনো যদি অগ্রিম হয়, সেটা কোন সালের জন্য? 25 সালের জন্য। তাহলে বিগত অগ্রিম মানে কোন বছরের লেনদেন? চলতি বছরের। সেজন্য বিগত বছরের অগ্রিম হলে সেটা চলতি বছরের আয় বা ব্যয় যেগুলো থাকে এগুলোর সাথে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ বিগত বছরে মনে করো 5000 টাকা আমরা বেতন প্রদান করছি, অগ্রিম বেতন প্রদান করছি বিগত বছরে, মানে 2023 সালে অগ্রিম বেতন দিছি আমরা 5000 টাকা। ওই বেতনটা কোন সালের টাকা? 24 সালের টাকা। সেজন্য 24 সালের বেতনের সাথে এটাকে যোগ করতে হবে। একইভাবে 2023 সালে চাঁদা বাবদ মনে করো অগ্রিম পাইছি 2000 টাকা, তো 2023 সালে অগ্রিম চাঁদা পাইছি কত টাকা? 2000 টাকা। এটা কোন সালে চাঁদা পাইছি আমরা? 24 সালে চাঁদা পাইছি। সেজন্য চলতি বছরের প্রকৃত আয় ব্যয় নির্ণয় করার জন্য বিগত অগ্রিমগুলো আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। বুঝা গেছে কিনা? এখন আসো, অগ্রিম আয় মানে কি? দায়। অগ্রিম আয় মানে কি? তাহলে এটাকে ক্যাপিটাল ফান্ডের দায়ের পাশে লিখবো আমরা। বিগত অগ্রিম আয়টা আমরা ক্যাপিটাল ফান্ডের কোথায় লিখবো? দায়ের পাশে লিখবো। আর বিগত অগ্রিম ব্যয়টা আমরা ক্যাপিটাল ফান্ডের সম্পত্তির পাশে লিখবো। কারণ আমরা জানি অগ্রিম আয় মানে দায়, এটা কোন বছরের দায়? গত বছরে। আর অগ্রিম ব্যয় মানে সম্পদ, সেটা কোন বছরের সম্পদ? গত বছরের সম্পদ। তার মানে কি বুঝলাম আমরা? বিগত যত কিছুই থাকে একবার আমাদের ক্যাপিটাল অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে কাজ হবে, আরেকবার এগুলার কাজ হবে কোথায়? ক্যাপিটাল ফান্ডে। এগুলা কিন্তু আমাদের জেনারেল ব্যালেন্স শিটে আসবে না। জেনারেল ব্যালেন্স শিটে এগুলা কি আসবে না? হ্যাঁ, জেনারেল ব্যালেন্স শিটে কখন আসবে? মনে করো বিগত বছরের বকেয়া চাঁদা চলতি বছরেও বকেয়া আছে, মানে এখনো পাওয়া যায় নাই,
তখন কি আমাদের ব্যালেন্স শিটে প্রভাব পড়বে। বুঝে গেছে কিনা? ওকে, এরপরে যাও চলতি বছরের অগ্রিম। তো আমরা চলতি অগ্রিমটা সম্পর্কে আমাদের ধারণা আছে, এটা বিয়োগ করতে হয়। আয় হলে আয় থেকে বিয়োগ করবো, ব্যয় হলে ব্যয় থেকে বিয়োগ করবো। আর অগ্রিম ব্যয় মানে সম্পদ, আমরা ব্যালেন্স শিটের সম্পত্তির পাশে লিখবো। অগ্রিম আয় মানে দায়, সেটা আমরা ব্যালেন্স শিটের কোথায় লিখবো? দায়ের পাশে লিখবো। এটা হচ্ছে যে আমাদের এখানে পূর্ণাঙ্গ কনসেপ্ট। তার মানে আমাদের এখানে প্রথমে রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট করতে হবে, যেখানে প্রাপ্তি প্রদানগুলো থাকবে, ব্যালেন্স বিডিও থাকবে, ব্যালেন্স সিডিও থাকবে। ব্যালেন্স বিডি যাবে ক্যাপিটাল ফান্ডের সম্পত্তির পাশে, ব্যালেন্স সিডি যাবে ব্যালেন্স শিটের সম্পত্তির পাশে। আর ক্যাপিটাল রিসিপ্ট যেহেতু দায়, এটা ব্যালেন্স শিটে দায়ের পাশে। রেভিনিউ রিসিপ্ট মানে যেহেতু আয়, ইনকাম স্টেটমেন্টের আয়ের পাশে। তারপরে ক্যাপিটাল পেমেন্ট মানে যেহেতু সম্পদ, এটা যাবে আমাদের ব্যালেন্স শিটের সম্পত্তির পাশে। রেভিনিউ পেমেন্টটা যেহেতু আমাদের জন্য ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ব্যয়ের পাশে। আর বাকিটা তো আমরা বললাম। এরপর এটার সাথে আমাদের হালকা তথ্য দেওয়া থাকতে পারে। এখানে মনে করো তোমার অন্যান্য সমন্বয়, যেমন ডেপ্রিসিয়েশন করতে পারে, কোনো আয় বা ব্যয়, এগুলো আমাদের এই কনসেপ্টের ভিতরে চলে আসবে। এই হচ্ছে আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ কনসেপ্ট পড়তে হবে।